প্রিয় দর্শক, স্বাগত বৈশাখী হেলথের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে এসিএল ইনজুরি যারা অপারেশন করেছেন এদের পরবর্তী যে জটিলতাগুলো হচ্ছে। আসলে এই যে জটিলতাগুলো কি কি হচ্ছে, এগুলো কারণ কি, আর সবথেকে বড় বিষয় হলো আপনারা কিভাবে এই জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। কারণ যারা ভুগছেন তারা একমাত্র জানেন যে জটিলতাগুলো ভোগার পর আসলে কি প্রবলেমটা তাদের হচ্ছে। আপনাদের এই যে প্রবলেমগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করছি। আর পুরোটা সময় জুড়ে সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন সার্জন, সাথে আছেন আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টি সার্জন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, পঙ্গু হসপিটাল, ঢাকা। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ প্লাবন তোমাকে। স্যার, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা এসিএল এর এই প্রবলেমগুলোতে ভুগছেন তাদের আসলে জানা প্রয়োজন। তাদের প্রশ্নগুলো অনেক, যে এই প্রবলেমগুলো নিয়ে অপারেশন পরবর্তী জটিলতা। প্রথমে আসতে চাই, এসিএল ইনজুরির অপারেশন করার পর কি কি জটিলতা দেখা যায়? ধন্যবাদ। এসিএল আমরা বিভিন্ন সময় বলি যে এসিএল এর আমরা এখন যে চিকিৎসা করি সেটা হচ্ছে আর্থোস্কোপিক, অর্থাৎ রক্তপাতহীন কাটাছেঁড়া মুক্ত মিনি ইনভেসিভ আর্থোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন। এই অপারেশনটি কাটাছেঁড়া ছাড়া হলেও যেহেতু এটা একটি রিকনস্ট্রাকটিভ প্রসিডিওর, সো এই অপারেশন পরবর্তী রোগীরা কিন্তু নানা রকম কমপ্লিকেশন এবং নানা রকম অভিযোগ নিয়ে কিন্তু আমাদের চেম্বারে প্রায়ই আসে। এবং অনেক রোগী এটার কমপ্লিকেশনের কারণে ছোটোখাটো কমপ্লেন, কিন্তু সেটার টেনশনে সে কিন্তু মানে দিগ্ভ্রান্ত হয়ে যায়। সো আমরা বলবো যে আপনি প্রথমেই যে সার্জন দ্বারা আপনি অপারেশন করবেন অবশ্যই যে কোনো জটিলতা হলে তার সঙ্গে দেখা করবেন। সেই জটিলতার মধ্যে আমি কমনলি আমার কাছে যেগুলি পাই, এর মধ্যে নাম্বার 1 যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অপারেশন পরে দুইটা টার্গেট আমাদের। একটা হলো হাঁটুকে আগের মতো ফুল ভাঁজ করা, আর তার এই লিগামেন্টটা বোনের যে দুইটা টানেলে আমরা লাগাই সেটার সঙ্গে অ্যাডজাস্ট করানো, আগের অবস্থায় নিয়ে যাওয়া। 3 নম্বর হলো তার স্বাভাবিক জীবনে ফেরত যাওয়া। আর মাসেল, হাঁটুর যে চারিদিকে যে বিভিন্ন মাসেল থাকে, হ্যামস্ট্রিং, কোয়াড্রাইসেপস, এগুলোকে শক্তিশালী করা। সো এই রিলেটেড কমপ্লিকেশনগুলো হয়। নাম্বার 1 যেটা হয় অপারেশন পরেই, এই যে আমাদের হাঁটুটা কিন্তু সোজা হয়ে একটু এক্সটেনশন হয় 5 ডিগ্রি, তাহলে অপারেশন পরবর্তী প্রায় একটা কমপ্লিকেশন নিয়ে আসে, সেটা হচ্ছে হাঁটুটা পুরোপুরি এক্সটেন্ড হয় না, একটু ভাঁজ হয়ে থাকে। এটা একটা কমপ্লেন নাম্বার 1। 2 নম্বর যেটা সে বলে যে আমার হাঁটুটা এরকম পুরোপুরি এরকম ভাঁজ হওয়ার কথা ফুল, সেটা পুরোপুরি অনেক রোগী করতে পারে না। নর্মাল বাথরুমে যে আমরা বসার জন্য যে ভাঁজটা দরকার সেটা করতে পারে না, তাহলে 2 নাম্বার। এছাড়া যেটা হয় যে এই অর্থাৎ হাঁটু শক্ত হয়ে যাওয়া। এছাড়া যেটা অনেক রোগীরা বলে যে আমার অপারেশনের পরেও রোগীরা বলে আমার আবারও হাঁটু আগের মতোই ঢিলা ঢিলা লাগে, অর্থাৎ ইনস্টেবিলিটি আগের মতো থাকে। এটা আরেকটা কমপ্লেন। আরেকটা বলে যে আমার হাঁটুর সামনের দিকে ব্যথা হয়, অর্থাৎ অ্যান্টেরিয়র নি পেইন আমরা বলি, সামনের দিকে ব্যথা বলে, পিছনের দিকে কম বলে এসিএল এর পেশেন্টের। আরেকটা কমন বলে সে হাঁটুর মধ্যে বিভিন্ন রকম শব্দ হয়, সে বলে যে আমি হাঁটতে গেলে নানা রকম শব্দ করে স্যার। এটা একটা কমপ্লেন বলে। আরেকটা কমপ্লেন যেটা যদিও এটা কাটাছেঁড়াবিহীন, তারপরেও কিন্তু পোর্ট সাইট ইনফেকশন, এটা একটা যে কোনো সার্জারি থাকে, তবে এটা কম রেট আমরা বিভিন্ন জার্নালে পাইছি 1 to 3%। সো এই কমন কমপ্লিকেশনগুলোই কিন্তু বেশি। আরেকটা হলো গ্রাফট ফেলিওর, যেটা রোগীরা বুঝতে পারে না, ওই যে বলে আমার হাঁটু আমি আবারও আগের মতো ঘুরে যায়, এগুলা। আর একদম লেট যদি সে রিহ্যাবিলিটেশন না করে, ঠিকমতো নিয়মকানুন মেনে না চলে, তাহলে পরবর্তীতে লেট একদম অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট নিয়ে আসতে পারে। এই হচ্ছে মোরলেস কমন কমপ্লিকেশনগুলি রোগী আমাদের কাছে অপারেশন পরবর্তী বলে থাকে। স্যার, একটি বিষয় আসলে আমরা খুব শুনলাম যে কী কী ধরনের জটিলতা হতে পারে। রোগীরা কিন্তু তার পছন্দের চিকিৎসার কাছে অপারেশন করেছেন, তো তারা কিন্তু অসহায় হয়ে পড়ে যখন এই প্রবলেমগুলো আসে। কেন হচ্ছে প্রবলেমগুলো? এই যে কমপ্লিকেশনগুলি বললাম, এগুলি হওয়ার সবচেয়ে বড় হচ্ছে, দেখবেন এখন রুগীকে আমরা বলি যে আপনি এসিএল অপারেশনটা অবশ্যই আর্থোস্কোপিক সার্জনের মাধ্যমে করবেন। আচ্ছা, এটা হচ্ছে তার মানে, যেহেতু এসিএল রোগীগুলো কিন্তু সচেতন, কারণ দেখবেন যে এগুলি ইয়াং পেশেন্ট হয়, স্পোর্টস রিলেটেড ইনজুরি যেহেতু সচেতন, আমাদের প্রথম পরামর্শ আপনি অবশ্যই অর্থোপেডিক সার্জন প্লাস সেই সার্জন আর্থোস্কোপিক এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখে। কারণ এই যে কমপ্লিকেশনগুলি আমি বললাম,
এগুলি কিন্তু আমরা যে বলি এই কমপ্লিকেশনগুলো কেন হবে, এর বড় একটা কারণই আমরা বলি যে আমরা সংক্ষেপে অনেক সময় কিছু দিয়ে মনে রাখি না, সেটা হলো ফেইলুর বলি আমরা, যে ফেইলুর অর্থাৎ এসিএল অপারেশন ফেইলুর। অর্থাৎ এই কারণগুলি তখনই কমপ্লিকেশনগুলো হবে যদি তার প্রথমেই এই যে গ্রাফট প্লেসমেন্ট, এই গ্রাফটা আমরা কিন্তু ফিক্সেশন করি। এই পাশে একটা কমনলি রোগীরা জানে, এসিএল রোগীরা এই পাশে এন্ডোবাটন, এই পাশে থাকে একটা বায়োস্ক্রু। তাহলে এই ফিক্সেশন রিলেটেড প্রবলেম হলে তার এই কমপ্লিকেশনগুলো হবে অপারেশন পরবর্তী। 2 নম্বর, এই ফিক্সেশন নানান কমপ্লিকেশন আছে, হ্যাঁ, নানা রকম প্রবলেম। ফিক্সেশনটা কিন্তু সূক্ষ্ম প্রক্রিয়া, যদি সূক্ষ্ম না হয় এটা, ঠিক আছে, তাহলে অর্থাৎ যদি এডিকুয়েটলি না হয় তাইলে হইতে পারে। আর 2 নম্বর হলো গ্রাফট। গ্রাফট 2 ধরনের আমরা ইউজ করি, একটা রোগীর শরীর থেকেই নেই, এটাকে বলে অটোগ্রাফট আর অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট অনেক রোগীরা বলে স্যার আমার হচ্ছে ফাইবার টেপ দিয়ে অপারেশন করেন, এটা কিন্তু গ্রাফট ফেলোরের চান্স খুব বেশি। আর অটোগ্রাফটের রেজাল্ট অলওয়েজ ভালো। সো গ্রাফট রিলেটেড কিছু প্রবলেম হয়, অর্থাৎ কোন জায়গা থেকে আমরা গ্রাফটটা নিচ্ছি সেই রিলেটেড গ্রাফট সাইট মরবিডিটি আমরা বলি, সেটা হইতে পারে। আরেকটা হলো যে ইমপিজমেন্ট হয়, অর্থাৎ গ্রাফট যদি সাইজ ইনএডিকুয়েট সাইজ গ্রাফট নেয়, গ্রাফটের ডায়ামিটার যদি কম হয়, অর্থাৎ এগুলো কিন্তু সার্জন ফল্ট, রোগীর কোনো ফল্ট না, ঠিক আছে। আরেকটা হলো যে যদি নন অ্যানাটমিক প্লেসমেন্ট হয়, এই যে টিবিআর একটা জায়গা থেকে উঠছে একটা, দেখছো, আবার ফিমারের এইখানে, অর্থাৎ যদি আমি এটা একদম অ্যানাটমিক্যাল প্লেসমেন্ট না করি, সার্জন যদি না করতে পারে, তাহলে পোস্ট অপারেটিভ তার অপারেশন ফেলিওর হবে, ঠিক আছে। এবং এখন যেটা আসলো সেটা হলো যে এগুলি সার্জন রিলেটেড বললাম, আর বাকিগুলি আরেকটা আছে যে ইনফেকশন, অর্থাৎ যদি সেরকম কোয়ালিটি সম্পূর্ণ ওটিতে অপারেশন না হয় তাহলে কিন্তু পোস্ট অপারেটিভ ইনফেকশনের চান্স আছে। তাহলে এগুলো কিন্তু রুগীর উপর নির্ভরশীল না। আর যেগুলি রুগীর উপর, অর্থাৎ রুগী যদি অপারেশন পরবর্তী রিহেবিলিটেশন, ব্যায়াম, এক্সারসাইজ, ফলো আপ এগুলি মেনটেন না করে, যেমন একদম গত 3-4 দিন আগে আমার কাছে একটা পেশেন্ট, সে অপারেশন পরে টোটাল 2.5 মাস পর আসছে, অথচ তার ফার্স্ট ভিজিট হওয়ার কথা ছিল, মানে ডক্টরের কাছে আসার কথা ছিল 2 সপ্তাহ পর। সে মনে করেছে ভালো হয়ে গেছে, সে গুরুত্ব দেয় না, সে 2.5 মাস পরে আসছে এবং যথারীতি তার ওই যে কমন কমপ্লিকেশন বললাম হাঁটু শক্ত হয়ে যাওয়া, সেটা হয়েছে। সো এই হচ্ছে মোরাল ফেইলিওরের কারণ, যে কিছু সার্জন রিলেটেড আর কিছু হলো রুগী পেশেন্ট রিলেটেড। তো যেটা সার্জন রিলেটেড সেটা তো আর রুগী ঠিক করতে পারবে না, সো ওইটা সার্জনদের ব্যাপার। আর রুগীর জন্য একটাই পরামর্শ, অপারেশন পরবর্তী আপনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশন এবং ফলো আপ ঠিক মতো করতে হবে, তাহলে এই কমপ্লিকেশনগুলি হবে। অর্থাৎ স্যার আমাদের সকলের বোঝা প্রয়োজন, এই অপারেশন কিন্তু একটা আর্ট, অর্থাৎ তাকে সূক্ষ্মভাবে করার মতো দক্ষতা থাকতে হবে। স্যার একটু আসতে চাই, যদি প্রবলেমগুলো হয়ে গেল যে রোগীদের, সেক্ষেত্রে আপনারা পরবর্তী চিকিৎসাগুলো কিভাবে দিয়ে থাকেন? আচ্ছা, তাহলে প্রথম আমি যে কমপ্লিকেশনটা বলছি আপনাকে সেটা হলো যে ওই যে হাঁটু পুরোপুরি এক্সটেন্ড সোজা হয়ে যায় না, অর্থাৎ একটু ফ্লেক্স হয়ে থাকে। তাহলে এটা থেকে উপায় হলো ওই অপারেশন পরবর্তী আমরা কিছু ব্যায়াম দিই, তাকে কিছু স্পেসিফিক 1-2টা ব্যায়াম দেই, যেটা করলে সে এই হাঁটুটা তার এটা হবে না। অর্থাৎ আমরা 1 নম্বর বলি যে হাঁটু যখন অপারেশন পরবর্তী ম্যাক্সিমাম সময় আমরা হাঁটুর নিচে বালিশ একটা পিলো দিয়ে রাখি, কিন্তু এক্ষেত্রে এসিএল অপারেশনের ক্ষেত্রে ভিন্ন, তার পিলোটা দিতে হবে অ্যাঙ্কেলের নিচে। অ্যাঙ্কেলের নিচে দিলে এই হাঁটু সোজা হওয়ার যে প্রবলেম, এটা তার প্রবলেম হবে না। 2 নম্বর আমরা যে আপনাকে যেটা বলছি যে তার মাসেল যে হাঁটু ভাঁজ হয় না পুরোপুরি, এটা যদি আমরা যে প্রোটোকলটা ঠিক করে দিব, অর্থাৎ সে 2 সপ্তাহের মধ্যে 90 ডিগ্রি, 4 সপ্তাহের মধ্যে 120 ডিগ্রি এবং 6 সপ্তাহতে 130 থেকে 40 ডিগ্রি এবং 8 সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ভাঁজ করবে, তাহলে এই যে একটা প্রোটোকল, এটা যদি সে মেনে চলে তার কিন্তু কখনোই হাঁটু ভাঁজ রিলেটেড যে প্রবলেম সেটা হবে না। 2 নম্বর হলো আপনাকে 3 নম্বর যেটা বলছি যে অ্যান্টেরিয়র নি পেন হয়, সামনের দিকে ব্যথা হয়, এটা কাদের হয় বেশি? যারা এই যে অপারেশন পরবর্তী যে মাসেল কোয়াড্রাইসেপস এক্সারসাইজ এবং হ্যামস্ট্রিং মাসেল এক্সারসাইজ, এটা যদি সে ঠিকমতো করে এবং মাসেল স্ট্রেন্থেনিং করে, যে ব্যায়ামগুলি ঠিকমতো করে, তাহলে তার অ্যান্টেরিয়র এই যে প্যাটেলার সাথে ফিমারের যে একটা ঘর্ষণ সেটা কম হবে এবং অ্যান্টেরিয়র নি পেন থেকে সে মুক্তি পাবে। আর অপারেশন পরবর্তী 4 নম্বর আপনাকে যেটা বলছি ইনফেকশন, এটা হলো অনেক সময় অপারেশনের পরে রুগী আমরা কিছু অ্যান্টিবায়োটিক দেই, সেগুলি যদি ঠিকমতো খায় এবং সেটা রুগীর কিন্তু আরও ইনফেকশন কোনোটিতে এটা তো তাকে চুজ করতে হবে যে বেটার সেন্টার এবং বেটার সার্জন, এগুলি সে যদি ঠিকমতো, তাহলে ইনফেকশন হবে না। আর ফাইনালি আপনাকে যেটা বলছি যে ওই যে নানান রকম শব্দ হয় হাঁটুতে,
যে রোগীরা প্রায় বলে যে আমার এখানে শব্দ হচ্ছে স্যার হাঁটুতে, সেটা ওই ব্যায়াম রিলেটেড। সে যদি মাসেল ঠিকমতো শক্তিশালী করে, ঠিকমতো টাইমলি হাঁটুটা যেভাবে ভাঁজ করা দরকার এটা করে, তাহলে কিন্তু এই শব্দগুলি তার হবে না। আর ফাইনালি যেটা লাস্টলি আপনাকে বলছি কমনলি, যে অস্টিও আর্থ্রাইটিস, এটাও কিন্তু যে সে যদি টাইমলি অপারেশন করে, অর্থাৎ অপারেশন হয়েছে সে 10 বছর পরে অপারেশন করলো, 5 বছর পরে এসিএল অপারেশন করলো, 4 বছর 3 বছর, তাহলে কিন্তু তার ওই অস্টিও আর্থ্রাইটিসটা হবে, হাঁটুর ক্ষয়রোগ। এটা যদি সে টাইমলি করে, অর্থাৎ অপারেশনের পরে 1-2 মাস 3 মাস 6 মাসের মধ্যে করে ফেলে, তাহলে কিন্তু তার এই যে লেট অস্টিও আর্থ্রাইটিস, আর্লি অস্টিও আর্থ্রাইটিস, এটা হবে না। অর্থাৎ পরিশেষে আমি যেটা বলবো যে অপারেশন পরবর্তী সে যদি রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ ঠিক মতো মেনে চলে, ভিজিটগুলি ডাক্তারের কাছে টাইমলি, যে ডাক্তারের মাধ্যমে সে অপারেশন করছে এদিক সেদিক না গিয়ে তার কাছে যদি টাইমলি আসে, তাহলে তার এই কমপ্লিকেশনগুলো খুবই মিনিমাম এবং লেস হবে, মানে খুবই কম হবে আর কি, এবং সে খুব দ্রুত তার স্বাভাবিক জীবনে সেই আগের মতো খেলাধুলা যে অ্যাক্টিভিটি সেগুলি করতো সেগুলি সে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার স্যার, আমরা যদি দ্রুত চিকিৎসকের কাছে আসি তাহলে সুস্থ হওয়া সম্ভব। জি। স্যার, অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর টাইম নাই। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এবং বৈশাখী টিভির সকল কলাকুশলী এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, এসিএল জাতীয় প্রবলেম যদি হয়, লিগামেন্ট ইনজুরি জাতীয়, প্রথমেই আমাদেরকে সঠিক চিকিৎসক নির্বাচন করতে হবে। আর যদি পরবর্তীতেও প্রবলেম হয়, খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ তিনিই জানেন আপনার জন্য আসলে কোনটি ভালো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।